যে ব্যক্তিকে নিয়ে সারা বাংলাদেশে উথাল পাথাল হচ্ছিল, তোলপাড় হয়ে যাচ্ছিল রাজনৈতিক মহল, এখন জানতে পারছি যে সেই ব্যক্তি আসলে ক্যান্সার রোগে আক্রান্ত। ওনার ফুসফুসে ক্যান্সার হয়েছে। মানে যে ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার বিচার করে তাকে জেলে পাঠানোর জন্য বাংলাদেশের মানুষের জন্য দুটি সুসংবাদ, চমৎকার কিছু পরিকল্পনা আছে। এটি একটি চমৎকার সুসংবাদ। এবার আসি আসল দুটি সুসংবাদের কথা। সেটি হলো, একটি বিষয় হলো ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছে, তিনি মুসলিম হয়ে গিয়েছেন। এই সংবাদটি পিনাকি ভট্টাচার্যের নিজের ভিডিওতে শেয়ার করেছেন। এই কথাটি নাকি ডাক্তার পিনাকি ভট্টাচার্য গোপন রেখেছেন। সেনাপ্রধানকে নিয়ে টান টান উত্তেজনার মধ্যে আমি মনে করি সেই পিনাকির চাপে 7 ঘন্টার মধ্যেই পিনাকির বিজয়। যে পিনাকি ভট্টাচার্য যাকে ধরে তাকে তো জয় বাংলা করে দেয়। সম্প্রতি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে টেলিফোন করেছিলেন। 22 মিনিট স্থায়ী এই টেলিফোন আলাপে প্রধান দুটো বিষয় উঠে এসেছিল। তার একটি হলো, এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন, শুধু কোনো না কোনোভাবে সেই করা, শুধু পারছেন না একমাত্র ইউনূসের ধাক্কার কারণে। ইউনূসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না। বাট এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয়, তার এটা যদি আপনি না মানেন, রাষ্ট্রপতি কোথেকে আসলো? সেনাবাহিনীর যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে, বিচারের মুখোমুখি করাইতে হবে। দুইটা রাস্তা ওয়াকারের সামনে খোলা, অর্থাৎ ওয়াকার এখন একটা চরম বিপদে। তাহলে সংবিধানটা বাতিল হয়ে যাবে এবং সাংবিধানিক সমস্ত পোস্ট, অর্থাৎ সেই সংবিধানের আন্ডারে যারা যারা শপথ নিয়েছে, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, বিমান প্রধান এবং যারা আছে, সে পদগুলো খালি হয়ে যাবে। কথায় আছে, কয়লা ধুইলে যায় না ময়লা। রীতিমতো তোলপাড় হয়েছে। আসল চরিত্র কিন্তু সবার সামনে বের হয়ে এসেছে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। একটা গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে শুরু করি, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের সাথে এই মুহূর্তে মোদীর সরকারের অন্তরের জ্বালাটা কোন লেভেলের। বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন সম্ভবত ভারতে, তো গতকালকে ওনার পরিচয়পত্র পেশ করার একটা নির্ধারিত তারিখ ছিল। হুট করেই সেই পরিচয়পত্র পেশ করার তারিখটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। এখন এটার পিছনে কেউ কেউ বলছেন শুধু বাংলাদেশ না, তুরস্কেরও স্থগিত করা হয়েছে। কারণ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের জনগণের অধিকাংশ যারা পাকিস্তান প্রেমী আছেন তাদের যে খুল্লাম সাপোর্ট ছিল, আবার সরকারি ভাবেও ভারতের বিপরীতে বাংলাদেশের পাকিস্তানের সাথে যে সুসম্পর্ক সেটাকে ডাবল নেগেটিভ দেখছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের কিছু টুটটুট মন্ত্রী আছে যারা বলে যে মোল্লা ইউনূস, আচ্ছা ওনার কি দাঁড়িয়ে আছে না, ওনারে হজ করতে দেখতেছেন যে মোল্লা শব্দটা মানে থাকে না যে একটা কাছাকাছি লেভেলের, বাট ওরা মনে করে এইটা। তো সেই জায়গা থেকে আপনার ভারত পাকিস্তান যুদ্ধের পর একটা ইফেক্ট তৈরি হয়েছে বাংলাদেশ ইস্যুতে। ইভেন বাংলাদেশকে নিয়ে অনেকটা টেনশনে আছে। চিকেন স্নেক যে এলাকাটা ভারতের গণমাধ্যম, ভারতের সেনাবাহিনী দাবি করছিল পাকিস্তানের গোয়েন্দারা নাকি এসে বাংলাদেশের ভিতরে এগুলা চেক ব্যাক করে গেছে। যাই হোক, বাংলাদেশকে অনেকটা ভয় দেখাতে চায়। এবার পাকিস্তানের কাছে খুব বেশি সুবিধা করতে পারেনি, তবে বাংলাদেশকে ভয় দেখাতে চায়। এখন আসুন কি করছে। পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে, কিসের যুদ্ধ? বাংলাদেশের সাথে তো যুদ্ধ নাই, বাট যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া আপনার শুরু করেছে। 3 দিন ধরে আপনার তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার নামে এই মহড়া চালানো হয়েছে। মহড়ার জায়গাটি ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ির করিডোরের একদম দরজার সামনে। এগুলা হচ্ছে কি ধরেন জায়গা মতো দেখানো দরকার, পাকিস্তানের সাথে কাশ্মীরে দেখান। বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সংশ্লিষ্ট জামাত হিজবুতি যারা রয়েছে তারা একযোগে চাচ্ছে আগামী মাস, অর্থাৎ মে মাস চলছে, জুন মাসের 10 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে। এবং এটাও শুনতে পাচ্ছি জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর বাংলাদেশের যে 72-এর সংবিধান বর্তমানে রয়েছে, বাংলাদেশ যে সংবিধানের ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে, যদিও এই সরকার সেটা মানছে না, অর্থাৎ 72-এর সংবিধান বাতিল হয়ে যাবে। বাংলাদেশের সংবিধানে বহুবার কাটাছেঁড়া হয়েছে, এটা আমরা সবাই জানি। বিভিন্ন কারণে, রাষ্ট্রীয় কারণে এই সংবিধান সংশোধন করতে হয়েছে। এটা বিগত সময়ে বিএনপি করেছে, আওয়ামী লীগ সরকারও করেছে, তাদের কাউকে দোষ দেওয়ার কোনো অবকাশ আমি দেখছি না। আচ্ছা, এই যে জুলাই ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের সব থেকে বড় বাধা এই মুহূর্তে কারা বা কোন গোষ্ঠী বা কোন ব্যক্তি? এই মুহূর্তে বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র প্রদানের সব থেকে বড় বাধা বর্তমান সরকারের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন যদি জুলাই ঘোষণাপত্র
প্রকাশ করতে হয় কিংবা প্রদান করতে হয়, সেক্ষেত্রে এই বাধাগুলোকে উতরে যাওয়া খুব স্বাভাবিকভাবে তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, এই জুলাই ঘোষণাপত্রের অন্যতম বড় বাধা বিএনপি, কিন্তু আদতে বিএনপি তো ওই ক্রেডিট খোর সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা রাজপথে ছিল না, কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগ অফিসিয়ালি নিষিদ্ধ হয়ে গেল তখন তারা বলেছে আমরা তো এটা ফেব্রুয়ারি মাসেই বলেছিলাম, এবং তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণে তারা অনেক বেশি আনন্দিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে সে কথা বলেছেন। সুতরাং বিএনপিকে নিয়ে ভরসা করার কিছু নাই, এবং বিএনপির কথা যে বর্তমান সরকার এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা পুছে না অর্থাৎ গুনে না, সেটা প্রমাণিত। এখন জুলাই ঘোষণাপত্রের যে অন্যতম বড় বাধা আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর প্রক্রিয়া কি? বাংলাদেশের সংবিধান কি বলে? বাংলাদেশের সংবিধান এই বলে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর প্রক্রিয়া একমাত্র যে ব্যক্তি সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। যদিও সেটা প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী হয়, এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে প্রধানমন্ত্রী নেই, অর্থাৎ নির্বাচিত সংসদের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী নেই, সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য একমাত্র ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি। এখন জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়টা হয়তো বা তিনি জানেন, তার আমি যতটুকু তথ্য পেয়েছি রাষ্ট্রপতির সাথে আমাদের তিন বাহিনীর প্রধানের বৈঠক হয়েছে, এবং আপনারা জানেন কিনা আমি জানি না, এই তিন বাহিনীর প্রধান কিন্তু খুব নিকটতম বন্ধু, খুব কাছের বন্ধু তারা তিনজন। যদি জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে না পারে তাহলে জুলাই ঘোষণাপত্র কি আদৌ প্রকাশ করতে সম্ভব, মানে তারা পারবে? আমি জানি না, জানা নাই। এখন যদি কোনো কারণে বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে সেনাপ্রধান এমনিতে আউট, তাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে হয়তো বা গ্রেফতার করা হবে। পরবর্তীতে টার্গেটকে শেখ হাসিনার বসিয়ে দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন রাষ্ট্রপতি অপসারণের নিয়ম কি, বাংলাদেশের সংবিধান কি বলে? বাংলাদেশের সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মৃত্যু ব্যতীত আপনি যে প্রক্রিয়াতে অপসারণ করতে চান না কেন সংসদ লাগবে, স্পিকার লাগবে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন সেই ক্ষেত্রে তার পদত্যাগ পত্র জমা দিতে হবে স্পিকারের কাছে। যদিও বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত ইস্যু সবকিছু প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে থাকেন, কিন্তু এই মুহূর্তে ওই যে বললাম নির্বাচিত সরকারের কোনো প্রতিনিধি প্রধানমন্ত্রী বাংলাদেশে এই মুহূর্তে নেই, তাহলে রাষ্ট্রপতি অপসারণের কোনো প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে নাই। যদি তারা সেনাপ্রধানকে ষড়যন্ত্রের মাধ্যমে বলেন কিংবা কোনো প্রক্রিয়ার মাধ্যমে বলেন অপসারণ করতে পারে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে ছড়িয়ে দেওয়া তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে মূল প্রক্রিয়ায় অর্থাৎ জুলাই ঘোষণাপত্রের অন্যতম বাধা জেনারেল ওয়াকারুজ্জামান, এটা তো পানির মতো পরিষ্কার। তাহলে কি জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া পসিবল? তারা কি সরিয়ে দিতে পারবে? এবং যদি কোনো কারণে সরিয়ে দেয় তাহলে কিন্তু না রাষ্ট্রপতি বাঁচবে না জেনারেল ওয়াকারুজ্জামান বাঁচবে, দুজনকেই গ্রেফতার করা হবে, এবং সেটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কিংবা আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেই জায়গা থেকে হয়তো তাদেরকে গ্রেফতার করা হবে। দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি বিষয় হলো ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছে, তিনি মুসলিম হয়ে গিয়েছেন। এই সংবাদটি পিনাকি ভট্টাচার্যের নিজের ভিডিওতে শেয়ার করেছেন। এই বক্তব্যটা আবার দিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টা নিয়ে আমরা চলে যাব ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভিডিও থেকে সর্বপ্রথমে শেয়ার করব, এবং ভিডিও থেকে শেয়ার করে আপনাদেরকে শোনাবো যে পিনাকি ভট্টাচার্যকে যে ইসলাম গ্রহণ করেছে সেই কথাটা কিভাবে যৌক্তিক হিসাবে তুলে ধরেছেন শেখ হাসিনা। আমি শুধু আনবো ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছেন, উনি মুসলিম এবং উনার শ্বশুর জামাতের নেতা, এবং এই জামাত নেতার মেয়ে বিয়ে করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। এই কথাটি নাকি ডাক্তার পিনাকি ভট্টাচার্য গোপন রেখেছেন, এবং কি করে উনি ভট্টাচার্য উপাধি ব্যবহার করেন এই প্রশ্ন করেছেন শেখ হাসিনা দিল্লি থেকে। শেখ হাসিনা বলেছে উনাকে ইসলাম গ্রহণ করেছে, উনার ওয়াইফ মুসলমান, এবং কোন এক জামাত নেতা টাঙ্গাইলে ওনার শ্বশুর বাড়ি, এবং জামাত নেতার মেয়ে উনি। আর জামাত নেতা শেখ হাসিনা দেখেন সবাইকে যাই বলুক, সবাইকে আধা মুসলমান কাঁচা মুসলমান, ইসলাম ভালো করে পালন করে আর না পরে, শেখ হাসিনার মাথায় আছে যে জামাতের নেতার মাইয়া বিয়ে দিবে কোনো অমুসলিমের সাথে নয়, বা পালাইয়া গিয়েও বিয়ে করবে না। এখন জামাতের নেতার মাইয়া যেহেতু বিয়ে করছে, তাহলে পিনাকি নিজে আগে ইসলাম গ্রহণ করছে তারপরে বিয়ে করেছে। এটা হলো শেখ হাসিনার যৌক্তিক কথা। অনেক সময় পাগলের কাছ থেকে তো অনেক ভালো কিছু পাওয়া যায়, তো শেখ হাসিনার কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি। এই দেশটা টিকবে কেমনে আমারে বলেন? ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালায়া ছিল, তো এই দেশের পুলিশ করে কি, ডিজিএফআই করে কি, এনএসআই করে কি, গোয়েন্দা সংস্থা কি করে? আপনি এই দেশ কেমনে টিকাবেন? এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা, তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরও বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে? পারবেন না সামলাইতে। তারপরে কি করলো, হাসিনার বাড়ি ভাঙবে পোলাপান, ওটা তো বাকশালের আতুর ঘর, ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে, এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয়, ভারতের যত যোগসাজশ, ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যত কিছু, ওই ঘরে বসে হয়েছে। ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম, মানে লিটারালি এটা এরকম না যে মানে মানুষ যায় এখন তো হিসু করে, এইভাবে না, বানাই দিতে হবে। পুরুষ মহিলার আলাদা করে বাথরুম বানাইতে হবে।
এবং লিখে দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে, একটু হেগে যান, এটা এই জায়গা হইতে হবে। প্রচণ্ড ঘৃণার একটা স্থান হওয়া দরকার। ওইটা মানুষ ভাঙতে চেয়েছে, জনগণ চেয়েছে, সেনাবাহিনী যায় বাধা দেয়। সেনাবাহিনীর কাজ কি? এদেরকেই করা নাকি? এদের আপনার বাধা দিতে যাইতে বললো কে? এরপরে বাংলাদেশে যত ধরনের 2 দিন পর পর এই যে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না, ডিজিএফআই থেকে নোট দেওয়া হয়, এটা মাঝখানে বন্ধ ছিল, এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে। নোট দেওয়া হয়, এইভাবে নিউজ ছাপতে হবে। ছাপছেন ভাই, আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধহয় কোনো পক্ষকে বোধহয় মানে এই দেশকে মনে হয় রাজনীতি শূন্য করতে চাই, রাজনীতিবিদদের হাতে মনে হয় দেশ যাক, সেটা আমরা চাই না। আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপর এই দেশ নিয়ে নেয়। এত কিছু মনে করার কিছু নাই ভাই। আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি, এখনও কারোর অত টাকা হয় নাই যত টাকা আওয়ামী লীগের ছিল, বিক্রি হওয়ার সুযোগ ছিল। তো কুরবানির আগে যেহেতু হই নাই, কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই, ওই দাম আগের দাম আর এখন পাওয়া যাবে না। সো এটা মনে করেন না, যদি কিছু বলে থাকি না, যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি। আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন, এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু, কোনো না কোনোভাবে সেই করা, শুধু পারছেন না একমাত্র ইউনূসের ধাক্কার কারণে। ইউনূসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না। বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না। আমি ভাই খুব ছোট মানুষ, খুব অল্প বুঝি। আমার বুঝে যেটা মনে হয়, অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপ্পুকে সরাইলে নাকি দেশ নাকি কীভাবে নাকি কী হয়ে যাবে। আরে ভাই, আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তো আপনি মানেন না মানেন, সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল। এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয়, তার ওটা যদি আপনি না মানেন, রাষ্ট্রপতি কোত্থেকে আসলো? ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা? ওই সংসদ আপনি মানেন না। আপনি এই যে ইশরাককে আপনি বানাইতে দিচ্ছেন না, অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না। কেন? কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে। আর ভাই, ইশরাককে নির্বাচন আপনার ওইটা দিতে বলছে কে? ইশরাককে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র, ওই এমনিতে যায় বসবে, ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দেওয়ার দরকার। অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন, আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন, কমিশনার বানাচ্ছেন। আর ইশরাকের মতো একজন মানুষকে, আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি দিচ্ছেন না, আপনার সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না। তো এইসব মানে বানায় নিজেদের ভেতরেই করে। বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল। ভাই, আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয়, কন্ট্রোল নেয়, আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিবে? এটা বিএনপির, ওরা কিছু বলিস না আমাদের লোক, এটা বলবে যে জামাত আমাদের খুব করেছে, আমাদের মাফ করে দিয়েছে, জামাতের ওদের কিছু বলিস না মনে হয়? আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে, আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে, এই যে নিজুম মজুমদার, যে হারপিক মজুমদার আছে, এই হারপিক মিলে ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নাই, এখন ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম এক সময়, যে কখন হাসিনার পতন হবে। ওদের কাজ হচ্ছে ওইটা। বাট আমাদের সাথে যে জনসমর্থনটা ছিল, ওদের সাথে সেই সমর্থনটা নাই। পার্থক্য শুধু এই জায়গাটাতে। ওরা করছে কি, বিএনপির নামে আইডি খুলছে, অমুক উপজেলা যুবদল, অমুক জেলা ছাত্রদল, এভাবে খোলা। বিএনপির আবার শিবিরের নামেও খুলছে একইভাবে। বিএনপিকে দিয়ে বলাচ্ছে শিবিরকে, জামাতকে, আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বিশ্রী ভাষায় কথাবার্তা বলাচ্ছে। বিএনপির লোকজন খেপছে। এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ। আবার বিএনপিকেও বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো, বেটার প্রতিপক্ষ। কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে, তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না। এই যে জিনিসগুলো বুঝায়া যা করা হচ্ছে, সব গোয়েন্দা সংস্থার খেলা। এবং এই গোয়েন্দা সংস্থা কন্ট্রোল হচ্ছে কোত্থেকে? ভারত থেকে। তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই, সিম্পল, শুধু নিজে হিসাব মিলান। বিডিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান, এই বাংলাদেশকে 15 বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত, সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না? সেনাপ্রধান হইতে দিচ্ছে না। প্রথম আলো, এই দেশের জঙ্গি নাটকের মূল হোতা, সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জিয়াফত করতে, ওর অফিস ভাঙতেও জানে, কারোর ধাক্কাও নেই, অফিসে গায়ে হাত দেয়নি। আর্মি সরাসরি চলে গেল, পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজনে মারলো। একটা ছেলেকে প্রথম আলোর নিচে নিয়ে সেনাবাহিনীর পোশাক পরা লোকজন সেখানে তাকে মারলো। এইসব ঘটনাগুলো কি? আমরা এখনো বেঁচে আছি ভাই, আমাদেরকে কিনতে পারবে না। ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া, ওই যে কি বলে ওর নাম কি, ডাক্তার জাহিদ টাহিদ, আরও কিছু ইউটিউবারে আপনারা কিনছেন, মাসে মাসে পে করেন, অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন। এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই। এক খুনি জিয়াউল হাসানের উপর দিয়ে কি পুরো সেনাবাহিনীকে পার করে দেওয়ার চেষ্টা চলছে? মানে একজনের দিয়ে বাকি সব কি মানে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা চলছে? বা এই মুহূর্তে
কি সংস্কার বা কি হইতে পারে, মানে আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ, এখন পরবর্তী বিষয়টা কি মনে করেন আপনি? সেনাবাহিনীর দিকে কিন্তু মানুষের অনেকের দৃষ্টি, বিশেষ করে ওয়াকার সাহেবের বিভিন্ন সময়ের যে কার্যক্রম, সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটাকে আপনি কি মনে করেন, কি করা উচিত? জি, প্রথম যে জিনিসটা হচ্ছে, আমি বাকি, কারণ সেনাবাহিনীর শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে তো কিছু হবে না, তার সাথে আমরা যেটা প্রশাসন, বিচার ব্যবস্থা, আমাদের বিদ্যমান আইনের সংস্কার, যেটা মানে আইন তো আছে, সেটাকে কিভাবে জুডিশিয়াসলি প্রয়োগ করা যায় সেই জিনিসগুলো সংস্কার, সেটা নিশ্চয়ই আপনারা বলবেন বা সেটা ধরে নেই সেগুলো হবে। তাহলে সেনাবাহিনীর দিক থেকে সংস্কারের আগে যে জিনিসটা আসলে দরকার সেটা হচ্ছে, আমরা কি এই 5ই আগস্টের পরে সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর কোনো দিক থেকে কোনো বক্তব্য আসছে যে আমরা খুনি স্বৈরাচারী পতিতা হাসিনার এবং তার দল বা প্রশাসনের চাপে পড়ে বাধ্য হয়ে, যেহেতু আমাদেরকে নিয়ম অনুযায়ী সরকার প্রধান বা প্রতিরক্ষা বাহিনীর প্রধানের কথা শুনতে হয়, সেই কারণে আমরা আমাদেরকে, হ্যাঁ আমরা এই অন্যায়গুলা হয়েছে যেগুলার জন্য আমরা অনুতপ্ত, এবং সেই জায়গা থেকে আমরা চাই ভবিষ্যতে আমরা যে পথটুকু চলবো সেখানে আমরা জনগণের আস্থা নিতে চাই। তারা সংস্কার কতটুকু করবে তার আগে তারা কি এই তাদের মাইন্ডসেটটা যে হ্যাঁ স্বীকার করে নেওয়া যে অন্যায় হয়েছে, খারাপ কিছু হয়েছে, যেটা একটা জাতীয় সেনাবাহিনী, সেটা তো শুধু আমি সেনাবাহিনীর সদস্য না, আমাদের সবার সেনাবাহিনী, সেই সেনাবাহিনী কি সেই জিনিসটা স্বীকার করছে, সেটা ইম্পর্টেন্ট। যখন সে এই জায়গাটাতে স্বীকার করবে যে হ্যাঁ আমরা এই অন্যায় করেছি, এই অন্যায়গুলো আমি করি নাই, বাট আমাদের বাহিনী তার দায়িত্ব এড়াইতে পারে না, তখন কিন্তু সেই সংস্কারগুলো আইডেন্টিফাই করতে পারবে, হ্যাঁ ব্যত্যয়গুলো কোথায় কোথায় হয়েছে, আমাদের কি করবার কথা, তার বাদে আমরা তার বাইরে কি কি জিনিসগুলো করেছি, কেন করেছি, সেটাকে অ্যাভয়েড করার কোনো উপায় আছে কিনা, সেগুলো সে করতে পারবে। প্রথম কথা, রাওয়া যেটা রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসারদের একটা অ্যাসোসিয়েশন, সেখানে কিন্তু একটা আলোচনা হয়েছে, যেখানে মাহমুদ ভাই জয়েন করছিলেন সপ্তাহ দিনের আগে। সেখানে যে ব্যাপারটা হচ্ছে, সেখানে কিন্তু এই জিনিসটা আসছে হালকা ভাবে, বাট আমি যে জিনিসটা বলতে চাই এবং সেখানকার অফিসারদের গ্রুপের কথাবার্তাগুলো শুনে আমার মনে হয় যে সংস্কারের ব্যাপারে যে সেনাবাহিনীতে সংস্কারটা হওয়া উচিত, আমাদের সার্ভিং রিটায়ার্ড সমস্ত অফিসাররা কিন্তু সেটা বুঝেন। এখন তারা মনে করছেন রাজনৈতিক প্রভাব মুক্ত একটা সশস্ত্র বাহিনী তারা চান বা বলছেন, বাট আমার কথা হলো আমাদেরকে কিন্তু ফ্লিপ সাইড অফ দ্য কয়েন সেখানেও তাকাতে হবে। আমরা গত 30 বা 40 বছরে কি দেখছি, শুধু রাজনৈতিক প্রভাবমুক্ত সেনাবাহিনীর কথা বললে হবে না, সেনাবাহিনীর প্রভাবমুক্ত রাজনৈতিক পরিবেশ সেটাও কিন্তু আমাদের আলোচনা করতে হবে। তো আমার মনে হয়, কারণ আমরা দেখছি তো সেনাবাহিনী কিভাবে ইন্টারফেয়ার করে বা করেছে, সেনাবাহিনী ইন্টারফেয়ার করতে পারে যখন জাতীয় দুর্যোগ বা সেই ধরনের জায়গাগুলোতে আমরা আসবো, জনগণ চাপে, জনগণ কোথায় কবে চাইছিল, যে কারণে সেনাবাহিনীকে ইন্টারভেন করতে হয়েছে, যারা জাস্টিফাই করতে পারবে সেই জিনিসগুলো পারবে না। সুতরাং সংস্কারের ক্ষেত্রে প্রথম জিনিস হলো আমাদের মিলিটারি লিডারশিপকে উপলব্ধি করতে হবে এবং বলতে হবে যে হ্যাঁ ব্যত্যয় হয়েছে, অন্যায় হয়েছে, আমরা নিয়মের বাইরে গিয়ে একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি সরকারকে শুধু সাহায্য করি, ক্ষমতা দিতে থাকতে সাহায্য করি নাই, বরঞ্চ আমাদের কিছু কিছু লোক সেই ক্ষেত্রে সেই অন্যায়গুলোর সাথে জড়িত ছিল, স্বীকার করিনি আমরা, সেটা আমরা স্বীকার করি নাই। তাহলে হবে কি, প্রথম জিনিস আমি বললাম যে না, যারা করছে তারা আউট, আমরা সেটার সাথে নাই, আমরা এখন সংস্কার করব যারা সংস্কার পন্থী বা আমরা চাই দেশের জনগণের আকাঙ্ক্ষাতে বাস্তবায়ন করতে। দেন প্রথম জিনিস হচ্ছে এই জায়গাটাতে আমাদেরকে চিন্তা করতে হবে রাজনীতির প্রভাবমুক্ত সেনাবাহিনী কিভাবে আসে, এবং একই সাথে আমরা রাজনীতিতে হস্তক্ষেপ করবো না, যেটা পিনাকিদা বললেন, ইলিয়াস বললো যে কেন ভাই আমি এই ছেলে পেলেকে, বাচ্চার সাথে পলিটিক্যাল লোকজনকে বাসায় দাওয়াত করে করে খাওয়াবো, পিকনিক করতে বলবো, আমার সেটা কাজ না, আমি ওই জায়গা, ওইটা আমার দায়িত্ব না, আমার অন্য অনেক দায়িত্ব আছে। তো সেই জায়গাগুলোতে কিভাবে আমরা অ্যাভয়েড করবো, একটা প্রফেশনাল সেনাবাহিনী হিসাবে থাকবো, সেটা আমাদেরকে নিশ্চিত করার জন্য চিন্তা করতে হবে এবং প্রস্তাবনা রাখতে হবে। 3 নাম্বার যে জিনিসটা করতে হবে, আমাদেরকে যে সার্ভিস চিফস আছেন তাদের নিয়োগের ব্যাপারে অবশ্যই একটা, সেটা শুধু সেই জন্য না, অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আমার মনে হয় সরকারকে পদক্ষেপ নিতে হবে, একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তৈরি করা, যার মাধ্যমে সেখানকার ব্যক্তি আবার কারা হবে সেটাও কিন্তু একটা ঐক্যমত্যের ভিত্তিতে আসতে হবে, যে এই ধরনের লোক সেখানে আসতে পারবে। সেই ন্যাশনাল সিকিউরিটি কমিটি যে সার্ভিস চিফস আর্মি, নেভি, এয়ারফোর্স তাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এবং সেই আর অফিসারদের যে প্রমোশন বা অফিসারদের নিয়োগ বিভিন্ন সংস্থায় সেটা কিভাবে হয়েছে আমরা দেখছি। পাতি আওয়ামী লীগের নেতা ফোন করে বলছে আমার শালা, আমার ভাই, আমার বাপ, তারা এই জায়গায় দেন, তারা হয়ে গেছে কি সে আওয়ামী লীগের সাথে লোক। কিন্তু সুমন ভাই, ধরেন এই 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা আসার দরকার ছিল, যেটা আমি বলছিলাম যে এক জিয়াউল হাসান ছাড়া। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।